যাক, সমস্যা নাই। অঙ্ক করে আমরা আজকে টাইপ 2 পড়ব। তো আজকের চ্যাপ্টারের জন্য আমাদের কয়েকটা সূত্র লাগবে। সূত্রগুলো সবগুলো গত ক্লাসে এক্সপ্লেন করা হয়েছে, তো আমি একে একে লিখব, অঙ্কগুলো করব। তো ফার্স্টে আমাদের সম্ভাব্যতার সংযোগ সূত্র। এই সূত্রটাকে বেস করে আমরা ফার্স্টে অঙ্ক করব। এটা এখানে পড়ে থাক, আমরা অঙ্ক নিচ দিয়ে লিখব। ঠিক আছে, শুরু করি। ফার্স্টে অঙ্ক নাম্বার 1। এটা গত বছর 40তম বিসিএসে আসছে। 5 নম্বর অঙ্ক, ছোট্ট একটা অঙ্ক, 5 নম্বর, মাত্র 5 মিনিটও লাগে না অঙ্কটা করতে। যারা সম্ভবত বাদ দিছে তারা কি বিপদে পড়ছে। 5 মিনিটস 5 মার্কস, পারলে আর সহজ। আচ্ছা, একজন প্রকৌশলী প্লাম্বিং কাজের চুক্তি পাওয়ার সম্ভাব্যতা হচ্ছে 2/3, আর ইলেকট্রিক কাজের চুক্তি না পাওয়ার সম্ভাবনা হচ্ছে 5/9। আমি পুরো প্রশ্নটা আগে পড়ব। যদি কমপক্ষে একটি কাজের চুক্তি পাওয়ার সম্ভাবনা 4/5 হয়, তাহলে উভয় কাজের চুক্তি পাওয়ার সম্ভাবনা কত? তাহলে এই ধরনের প্রশ্নে আপনার 4টা উপাত্ত থাকে। এটা 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 আপনার জিনিসটা পজিটিভলি রিপ্রেজেন্ট করতে পারে, কোয়েশ্চেনটা নেগেটিভলিও রিপ্রেজেন্ট করতে পারে। পজিটিভ নেগেটিভ মানে কি? ধরেন আপনার কোনো ক্লাসের স্টুডেন্ট 100 জন পরীক্ষা দিচ্ছে কোনো একটা সাবজেক্ট, ম্যাথ। এখন সেখান থেকে আপনার টোটাল প্রশ্নটা বলতে পারে যে পাসের সম্ভাবনা, কিংবা প্রশ্নে উল্লেখ থাকতে পারে যে ফেলের সম্ভাবনা। এখন ম্যাথের সাথে আরেকটা সাবজেক্ট আপনি অ্যাড করেন, ধরেন বাংলা এবং ম্যাথ, এই দুইটা সাবজেক্টের সাথে আপনি হিসাব করবেন 100 জন স্টুডেন্টের। তখন বাংলায় পাস, ইংলিশে ফেল। আপনার প্রশ্ন দিতে পারে যে বাংলায় পাসের সম্ভাবনা এত, ইংলিশে ফেলের সম্ভাবনা এত, দুইটাতেই যে কোনো একটাতে পাসের সম্ভাবনা এত, তাহলে দুইটাতেই ফেলের সম্ভাবনা কত? দেখেন, পাস ফেল পুরো জগা কিসের একটা লাগাই ফেলতে পারে। আপনার কাজ হচ্ছে, আপনার এই সূত্র কিন্তু যে কোনো এক ফ্লোতে হবে, মনে রাখবেন। যদি পাস ধরেন শুধু পাস, যদি ফেল ধরেন শুধু ফেল। পাস ফেল মিক্স করে কিন্তু সূত্র এখানে না। অর্থাৎ এই সূত্রটা হচ্ছে যে কোনো একটা ফ্লো। ক্লিয়ার? আপনি কাজের চুক্তি পাইতে পারেন, কাজের চুক্তি নাও পাইতে পারেন। যদি না পাওয়া ধরেন তাহলে পুরো কোশ্চেনের 4টা ডাটাই না পাওয়া হিসাব করতে হবে। যদি পাওয়া ধরেন তাহলে 4টাই পাওয়া হিসাব করতে হবে। এই হচ্ছে সূত্রের মূল থিম। তাহলে আপনি কি করবেন? মন গড়া মতো যে কোনো একটা করলে চলবে না। আপনাকে একটা ডিরেকশন দিয়ে দিবে, সেই ডিরেকশন অনুসারে আপনার কাজ করতে হবে। এটা হচ্ছে এটা। এরা কি আছে আপনার দেখারই দরকার নেই, পরে দেখবেন। আগে দেখবেন এটা কি আছে, অর্থাৎ ইন্টারসেকশনের যে ভ্যালুটা, উভয়টা কি আছে সেটা দেখবেন। এটা যদি ফেল থাকে তাহলে পুরো কোশ্চেন ফেলে নিতে হবে। এটা যদি পাস থাকে পুরো কোশ্চেন পাশে নিতে হবে। এটা যদি চুক্তি পাওয়া থাকে তাহলে পুরো কোশ্চেন পাওয়া নিতে হবে। এটা যদি চুক্তি না পাওয়া থাকে পুরো কোশ্চেন না পাওয়া নিতে হবে। মোট কথা হচ্ছে আপনি অঙ্ক কি করবেন আপনার ডিপেন্ড করবে এটার উপরে। তাহলে আমাদের আজকের অঙ্কে 1 নম্বর যে অঙ্কটা আছে, দেখেন, উভয় কাজের চুক্তি পাওয়ার সম্ভাবনা কত? মানে এটা চাইছে, বাট না পাওয়া চাইছে নাকি পাওয়া চাইছে? চুক্তি পাওয়ার সম্ভাবনা কত? তার মানে আপনাকে পুরো জিনিসটা পাওয়া বের করতে হবে। এখন প্লাম্বিং তো একটা জিনিস, মনে করেন যে প্লাম্বিংটারে আমি ধরলাম, প্লাম্বিং এর ঘটনাটাকে ধরলাম, আর ইলেকট্রিক এটা ঘটনাটাকে বি ধরলাম। তাহলে আপনার প্লাম্বিং কাজের চুক্তি পাওয়ার সম্ভাবনা পি অফ এ, এটা বলে দিচ্ছে পরীক্ষার প্রশ্নে 2/3। এটা হচ্ছে 2/3। আর ইলেকট্রিক কাজের চুক্তি না পাওয়ার সম্ভাবনা কত? 5/9। তাহলে ইলেকট্রিক পাওয়ার সম্ভাবনা কত? এটা বি ধরেন, বি তো ধরছি। তাহলে 1 - 5/9 অর্থাৎ 4/9। কারণ দেখেন, এটা প্রশ্নে দিছে ইলেকট্রিক না পাওয়ার সম্ভাবনা, কিন্তু আপনাকে বের করতে হবে পাওয়া। তাহলে 1 থেকে না পাওয়া বাদ দিলে আপনি পাওয়া পেয়ে যাবেন। তারপর যে কোনো একটা পাওয়ার সম্ভাবনা, এটা হচ্ছে যে কোনো একটা, আর এটা হচ্ছে দুইটাই সিঙ্গেল। এটা হচ্ছে যে কোনো একটা, আর এটা হচ্ছে উভয়। সেটার তথ্য থেকে আপনারা জানেন। তাহলে যে কোনো একটা পাওয়ার সম্ভাবনা বলছে 4/9, 4/5। তাহলে
আপনার দুইটাই পাওয়ার সম্ভাবনা কত, প্রবাবিলিটি অফ a বাই b ইকুয়াল টু হোয়াট। এরপরে হচ্ছে আপনার শুধু এই সূত্রের মান বসায় ক্যালকুলেশন করা, এটা বের করতে হবে, অর্থাৎ এটা আছে আর এটা আছে। এরপরে যদি আমার করে দেওয়া লাগে তাহলে গত ক্লাস আপনি অবশ্যই করেন নাই, কারণ অঙ্ক তো করা আছে, বইয়ে করা আছে। সুতরাং থিম বুঝতে পারলে হয়েছে। আপনারা 1 নম্বর বুঝছেন কিনা বলেন, 1 নম্বর অঙ্কটা বুঝছেন কিনা একটু বলুন। যারা সমস্যা তারা কিন্তু একটু আগে ভাগে কমেন্ট করবেন যে বুঝেন নাই বা এই টাইপের। আরেকবার প্লিজ। হ্যাঁ, ঠিক আছে। আপনার এটা হচ্ছে সম্ভাব্যতার সংযোগ সূত্র। এখানে 4টা উপাত্ত আছে, 4টা জিনিস কি রিপ্রেজেন্ট করে এটা বুঝতে হবে। 2টা ঘটনা, যে কোনো কিছু হতে পারে, 2 ধরনের জিনিস, আলাদা আলাদা সম্ভাবনা হচ্ছে পি অফ এ পি অফ বি, 2টা ভিন্ন জিনিসের। আর ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটাই, উভয়ই। আর ইউনিয়ন মানে হচ্ছে যে কোনো একটা হতে পারে বা 2টাও হতে পারে। এর মধ্যে হচ্ছে সব আছে। ধরেন আপনি বাংলায় এবং ইংলিশ 2টা সাবজেক্ট পরীক্ষা দিলেন, আপনি বাংলায়ও পাস করতে পারেন, ইংলিশও পাস করতে পারেন, 2টাতেও পাস করতে পারেন। ঠিক আছে? তাহলে বাংলায় পাসের সম্ভাবনা এটা, ইংলিশে পাসের সম্ভাবনা এটা মনে করেন। আর এটা হচ্ছে যে 2টাই পাসের সম্ভাবনা। আর এটা হচ্ছে যে কোনো একটা বা 2টাও পাস করতে পারেন বা যে কোনো একটা হতে পারে, মানে এর ভিতরে সব আছে। তাহলে আপনাকে এখানে প্রশ্ন বলছে প্লাম্বিং এবং ইলেকট্রিক 2টা কাজ, অর্থাৎ কাজ নেওয়ার সম্ভাবনা যাচাই করতে হবে। আমি এ বি দিয়ে 2টা জিনিসকে মেনশন করছি। এখন নর্মালি আমি অঙ্কগুলোতে যে জিনিসটার প্রবাবিলিটি বের করি সেটার ফার্স্ট লেটার দিয়ে প্রকাশ করি। যেমন ইলেকট্রিককে পি অফ ই দিতাম, কিন্তু প্লাম্বিং এর তো লেটারটা হচ্ছে পি। তাহলে আমি যদি পি অফ পি দিই তখন আবার অনেকে প্রশ্ন করবো স্যার পি অফ পি কি, এই জন্য আমি ওই জিনিসটা বলছি না। আচ্ছা দেখেন, প্লাম্বিং কাজ পাওয়ার সম্ভাবনা 2/3 দেয়া আছে। ইলেকট্রিক না পাওয়ার সম্ভাবনা বলা আছে 5/9, কিন্তু আপনার দরকার পাওয়া, কারণ পাওয়া 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 সব পাওয়া হিসাব করতে হবে। তাহলে না পাওয়া দেওয়া আছে 5/9, 1 থেকে না পাওয়া বাদ দিলে পাওয়া বের হয়ে যাবে। যে কোনো একটা পাওয়ার সম্ভাবনা পি অফ এ ইউনিয়ন বি 4/5। তাহলে উভয় পাওয়ার সম্ভাবনা কত, এটা হচ্ছে এটা। ঠিক আছে? আর আহসান নাইদ বলছে স্যার যদি বলতো যে কোনো একটি কাজ না পাওয়ার সম্ভাবনা কত, তাহলে কি 1 মাইনাস করে ঠিক করে নিব? যে কোনো একটি, হ্যাঁ, যদি বলতো যে কোনো একটি না পাওয়ার সম্ভাবনা 4/5, তখন আপনি পাওয়াটাও যদি বের করতে চান 1 মাইনাস করে ঠিক করে নেবেন। মোট কথা হচ্ছে যদি আপনার প্রশ্নে যা লাগবে, যদি পাওয়া লাগে তাহলে না পাওয়া যদি সব প্রশ্ন বলে আপনি সব পাওয়া বের করুন, 1 থেকে বিয়োগ করে নেবেন। এটা হচ্ছে সহজ হিসাব। আচ্ছা চলেন আমরা 2 নম্বর কোশ্চেন পড়ি। একজন ছাত্রের বাংলায় পাশের সম্ভাবনা হচ্ছে 2/3। আমি শুরুতে ডাটা লিখতে পারবো না, কারণ পুরো প্রশ্ন আমাকে আগে পড়তে হবে। একজন ছাত্রের বাংলায় পাশের সম্ভাবনা হচ্ছে 2/3, বাংলা ও গণিত 2টিতেই পাশের সম্ভাবনা হচ্ছে 14/45। যে কোনো একটিতে পাশের সম্ভাবনা 4/5, তাহলে তার গণিতে পাশের সম্ভাবনা কত? একবার সহজ, কারণ সবগুলো পাশ বলছে, বিলকুল ইজি। তাহলে বাংলায় পাশের সম্ভাবনা, প্রবাবিলিটি অফ বাংলা ইকুয়াল টু হচ্ছে 2/3। বাংলা এবং ইংলিশ 2টাতেই পাশের সম্ভাবনা, বাংলা অ্যান্ড ইংলিশ মানে ইন্টারসেকশন। ঠিক আছে? 2টাতে পাশের সম্ভাবনা হচ্ছে 14/45। যে কোনো একটাতে পাশের সম্ভাবনা, যে কোনো একটা মানে হচ্ছে বাংলা ইউনিয়ন ইন্টারসেকশন, এটার মানে হচ্ছে 4/5। তাহলে তার গণিতে পাশের সম্ভাবনা কত? প্রবাবিলিটি অফ ম্যাথ ইকুয়াল টু হোয়াট? এটা হচ্ছে সিম্পল জিনিস। তাহলে আপনি যদি সূত্রটা ডেভেলপ করেন, প্রবাবিলিটি অফ বাংলা ইউনিয়ন, আমি কি করছি, বাংলা এবং গণিত হবে, তো বাংলা এবং ম্যাথ হবে এম, আমি ভাবছি বাংলা ইংলিশ এম। বাংলায় পাশের সম্ভাবনা 2/3, বাংলা এবং ম্যাথ 2টাতেই পাশের সম্ভাবনা 14/45, বাংলা এবং ম্যাথ যে কোনো একটাতে পাশের সম্ভাবনা 4/5, এবং তাহলে ম্যাথের সম্ভাবনা কত?
ওকে, তাহলে এই যে বাংলা ইউনিয়ন ম্যাথ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বাংলা প্লাস প্রবাবিলিটি অফ ম্যাথ মাইনাস প্রবাবিলিটি অফ বাংলা ইন্টারসেকশন ম্যাথ, এই হচ্ছে আপনার কোয়েশ্চেন। তাহলে সেক্ষেত্রে আপনার এটা বের করতে হবে, তাহলে যেটা বের করতে হবে সেটা বাম পাশে নেবেন আর বাকি সব আরেক পাশে, এটা এক পাশে বাকি সব আরেক পাশে, তাহলে এটা এখানে রেখে দিয়ে বাকিগুলো এদিকে নিয়ে আসেন। প্রবাবিলিটি অফ বাংলা ইউনিয়ন ম্যাথ মাইনাস প্রবাবিলিটি অফ বাংলা প্লাস প্রবাবিলিটি অফ বাংলা ইন্টারসেকশন ম্যাথ। আপনার এটার মান আছে 4/5 মাইনাস এটার মান আছে 2/3 প্লাস এটার মান আছে 14/45। ভাই এরপরে বইয়ে অঙ্ক করা আছে, দেখে নেবেন। এইটুকু না পারলে আর কি রিটেন দিবেন বলেন? আর এখন তো ক্লাস শুরু না, অলরেডি 29 নম্বর ক্লাসে আছে, ক্যালকুলেশন তো একটু টুকটাক শিখছেন, সমস্যা নেই। তাহলে ম্যাথ হয়ে গেল। 2 নম্বরটা এটা হচ্ছে একেবারে বেসিক টার্ম, সূত্রে তেমন পরিবর্তন হয় নাই। এবার আসেন 3 করি। 3 নম্বর কোয়েশ্চেন, এই পাস ফেলে রিলেটেড, বাট 2 এর সাথে 3 এর একটু আংশিক পার্থক্য আছে। চলেন 3 নম্বর প্রশ্ন পুরোটা পড়ি। আলম, এটা বইয়ের মধ্যেই, ইন্টারমিডিয়েটের বইয়ে সব বইয়ে এটা আলম দেওয়া, কারণ বোর্ড ফাইনাল পরীক্ষাগুলো তো অঙ্ক আসে, তো এটা সকল বোর্ডে আসে, এই জন্য বই থেকে নেওয়া, তো এই জন্য নামও আলম দেওয়া, ঠিক আছে। তো আলমের বাংলায় ফেলের সম্ভাবনা হচ্ছে 1/5, বাংলা এবং ইংরেজি দুটোতে পাশের সম্ভাবনা 3/4। দেখেন এক জায়গায় পাস, এক জায়গায় ফেল মেরে দিচ্ছে, টেনশনের কিচ্ছু নাই, আপনি অঙ্ক করতে পড়তে থাকেন। দুইটার যে কোনো একটাতে পাশের সম্ভাবনা 7/8, তাহলে তার কেবল ইংরেজিতে পাশের সম্ভাবনা কত? তাহলে আপনার প্রশ্ন কি বলছে সেদিকে তাকানোর আগে দেখেন তো উভয়, অর্থাৎ দুইটা জিনিসে কি আছে, ফেল না পাস। বাংলা এবং ইংরেজি দুটোতেই পাশের সম্ভাবনা হচ্ছে 3/4, তার মানে বাংলা এবং ইংরেজি, বাংলা ইন্টারসেকশন ইংরেজি দুইটাতেই পাশের সম্ভাবনা দিচ্ছে 3/4। যেহেতু উভয় জিনিসটা অর্থাৎ ইন্টারসেকশনটা বলছে পাস, সুতরাং পুরো প্রশ্নটা আপনার হবে পাস। তাহলে এবার আলাদা আলাদাভাবে পাস বের করেন। তাহলে প্রথমে বলছে বাংলায় ফেলের সম্ভাবনা, তাহলে বাংলায় পাশের সম্ভাবনা কত? প্রবাবিলিটি অফ বাংলা হচ্ছে 1 - 1/5 ইকুয়াল টু 4/5। দুইটার যে কোনো একটাতে পাশের সম্ভাবনা, প্রবাবিলিটি অফ বাংলা ইউনিয়ন ই, এটা হচ্ছে যে কোনো একটা, এটার সম্ভাবনা দিছে 7/8। তাহলে আপনি ফার্স্টে প্রবাবিলিটি অফ ইংলিশ বের করেন, অর্থাৎ ইংলিশে পাশের সম্ভাবনা কত। যদিও এখানে বলছে কেবল ইংলিশে পাশের সম্ভাবনা কত, তো কেবলের ব্যাপারটা পরে আসতে হবে, আগে আপনারা ইংলিশে পাশের সম্ভাবনাটা বের করে নেন। তো সূত্র অনুসারে আপনারা জানেন যে এটা বের করতে পারবেন। একই কাহিনী বারবার তো লিখতেছি, আপনারাও বিরক্ত হয়ে যেতেছেন। এই হচ্ছে ফর্মুলা। তো এখন লাগবে হচ্ছে এটা বের করা। তো আগের মতোই প্রবাবিলিটি অফ ইংলিশ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বাংলা ইউনিয়ন ই মাইনাস পি অফ বি প্লাস পি অফ বি ইন্টারসেকশন ই। তাহলে 4টা মানে আছে, বসায় টসে ক্যালকুলেশন করলে আপনার লাস্টে আসবে কত, আমি এটা লিখে ফেলি। সর্বশেষ আসবে হচ্ছে 33/40, এটা আসে 33/40। বই থেকে দেখে দেখে সরাসরি লিখে ফেলছি। আপনি যখন এই মানগুলো 3টা মান এখানে এনে বসাবেন, ক্যালকুলেশন করলে এটা আসবে। এখন কথা হচ্ছে এটা তো হচ্ছে ইংরেজিতে পাশার সম্ভাবনা। স্যার একটু ভ্যানচিত্র দেখেন তো একটা জিনিস, এটা বাংলা, এটা ইংলিশ। এখন আপনার ইংলিশ হচ্ছে যে এটা, এই পুরা সার্কেলটা হচ্ছে ইংলিশ, এই পুরা সার্কেলটা হচ্ছে ইংলিশ। আপনারা জানেন এগুলো সেটে ভালো করে পড়াইছি। এই পুরা সার্কেলটা হচ্ছে ইংলিশ, আর এই পুরা সার্কেলটা হচ্ছে বাংলা। এটা কি? দুইটাই বাংলা ইন্টারসেকশন ইংলিশ। এটা কি? কেবল বাংলা, অর্থাৎ এই অংশটুকু, ঠিক আছে। আর এটা হচ্ছে কেবল ইংলিশ। কেবল মানে শুধু বা অনলি, ঠিক আছে। 3টা অংশ এখানে ভাগ, 1 2 3। তাহলে এটা হচ্ছে 1 কেবল বাংলা, এটা হচ্ছে 2 বাংলা এবং ইংলিশ দুইটাই, আর এটা হচ্ছে 3 কেবল ইংরেজি।
তাহলে আপনার কাছে হচ্ছে কেবল ইংরেজি, তাহলে আপনি ইংরেজি পাইছেন হচ্ছে 33/40। আপনার তো এই পুরোটা দরকার নেই ভাই, আপনার দরকার হচ্ছে এইটুকু 3 নম্বর অংশটা। তাহলে এটা কি হবে, ইংলিশ থেকে আপনার কি করতে হবে, ইন্টারসেকশনটা বাদ দিতে হবে। ইংলিশের পুরা সার্কেলটা থেকে আপনি যদি ইন্টারসেকশন অংশটুকু বাদ দিয়ে দেন, তখনই তো আপনার কেবল ইংলিশটা বের হয়। সিম্পল কথা, অর্থাৎ টোটাল ইংলিশ থেকে ইন্টারসেকশন বাদ দিলে কেবল বের হয়। অলওয়েজ কেবল বের করতে গেলে ইন্টারসেকশনটা মাইনাস যাবে, অলওয়েজ কেবল বের করতে গেলে ইন্টারসেকশন মাইনাস হবে। তাহলে কেবল ইংলিশ কত, কেবল ইংলিশ কত হবে, প্রবাবিলিটি অফ ইংলিশ মাইনাস প্রবাবিলিটি অফ বাংলা ইন্টারসেকশন ইংলিশ, প্রবাবিলিটি অফ ইংলিশ মাইনাস বাংলা ইন্টারসেকশন ইংলিশ। তাহলে প্রবাবিলিটি অফ ইংলিশ হচ্ছে এটা থেকে মাইনাস করবো বাংলা ইন্টারসেকশন ইংলিশ কত 3/4। এরপর ক্যালকুলেশন করলে আপনার কেবলটা আসবে, যেটা আসে সেটা হচ্ছে অ্যান্সার। সুতরাং এখানে তো আমি ভ্যান্সিতে রাখি নাই, সূত্র দিয়ে দিচ্ছি যে কেবল ইংরেজি পাশের সম্ভাবনা মানে হচ্ছে ইংরেজিতে পাশের সম্ভাবনা মাইনাস বাংলা এবং ইংরেজি দুইটাতে পাশের সম্ভাবনা, এটা হচ্ছে কেবল। তাহলে ইংরেজিতে পাশের সম্ভাবনা আসছে 33/40, আর কেবল বের করার জন্য ইন্টারসেকশনের ভ্যালুটা কত 3/4, মাইনাস করলে অ্যান্সার। এই থেকে বাকি অংশ বাদ দিব। এখন বলেন যে 3 নম্বর বুঝছেন কিনা। এই 1 2 3 হচ্ছে একটা প্যাটার্নের কোশ্চেন, 1 2 3 হচ্ছে একটা প্যাটার্নের কোশ্চেন। এখন বলেন 3 বুঝছেন কিনা। তো চলেন এবার 4 নম্বর কোশ্চেনটা পড়ি। এটা 36 BCS এর কোশ্চেন, 4 নম্বর 36 BCS আসছে। এটা বই থেকে সরাসরি আসছে বলা চলে, ইন্টারের বই থেকে। সম্ভাবনা কিন্তু 9 10 এর বই থেকে আসে না, আসে ইন্টারের বইয়ের প্রেক্ষাপটে। হ্যাঁ, ভ্যান পারলে তো এগুলো খুব সহজ, আর এই জন্য তো ভ্যান চিত্র পরেই নিছি আগে আলাদাভাবে। তো চলেন এখন আমরা অঙ্ক করব 4 নম্বর। 500 জন লোক, 500 জনের উপরে একটা জরিপ করা দেখা গেছে। তাদের মধ্যে 50 জন অবজারভার পরে, একটা পেপার আর কি, অবজারভার পেপার, আর একটা হচ্ছে 25 জন ইত্তেফাক, ও 50 জন অবজারভার পরে না, আর 25 জন ইত্তেফাক পরে না। শুভ্র চৌধুরী, স্যার প্রবাবিলিটি অফ বি 1 বিয়োগ এটা একটু বলেন। ভাই দেখেন, আপনি পুরা কোয়েশ্চেনের ফ্লোটা ছিল হচ্ছে পাস, এটা আগে বুঝতে হবে। কিন্তু বি বলতে বুঝাইছে বাংলার সম্ভাবনাটা। তার বাংলায় কি আপনার প্রশ্নে পাস দিছে না বাংলায় প্রশ্নে ফেল দিছে? দেখেন 1/5 যে ডাটাটা প্রশ্ন দিছে এটা হচ্ছে বাংলায় ফেলের সম্ভাবনা, কিন্তু আপনার প্রয়োজন কি বাংলায় পাসের সম্ভাবনা। এই জন্য 1 থেকে ফেলটা বাদ দিয়ে আপনি পাসটা বের করছেন, এটা হচ্ছে ফ্যাক্ট। আপনার প্রশ্নে যেটা লাগবে সেটা বের করে নিতে হবে। ডিরেক্ট থাকলে ভালো, ডিরেক্ট বসাবেন, যদি না থাকে তাহলে 1 থেকে মাইনাস করে অপোজিটটা বের করে নেবেন, এই হচ্ছে কথা। তাহলে 500 জন লোকের উপর জরিপ করে দেখা গেল 50 জন অবজারভার পড়ে না, 25 জন ইত্তেফাক পড়ে না, 10 জন একটাও পড়ে না, মানে দুইটার একটাও পড়ে না। তাহলে একজন লোককে এবার সিলেক্ট করা হলো, এই 500 জনের মধ্যে একজনকে সিলেক্ট করা হলো। তাহলে ওই লোকটা ইত্তেফাক পড়ার সম্ভাবনা, কিন্তু অবজারভার না পড়ার সম্ভাবনা কত? অর্থাৎ একটা পড়বে আর একটা পড়বে না, একটা হচ্ছে ইতিবাচক আর একটা হচ্ছে নেতিবাচক। অর্থাৎ অবজারভার পড়বে না, কিন্তু দেখেন অবজারভার পড়ে না কিন্তু ইত্তেফাক পড়ে। তাহলে একটা ইতিবাচক আর একটা হচ্ছে নেতিবাচক। আমি হুবহু এই অঙ্কটা বইয়ে যেভাবে করেছি সেটাই আমি দেখাবো। দুইটা নিয়ম আমি করেছি, একটা বিকল্প সমাধানটা পরে আসতেছি, আগে শুরুটা দেখি। একটু দেখেন, আমি বইয়ের প্রথম নিয়মটি পড়াচ্ছি, যেটা 339 পেজে আছে। এখানে দুইটা ঘটনা দিয়েছে, একটা হচ্ছে অবজারভার, ও ইকুয়াল টু লিখছি অবজারভার পরে না, এই ঘটনাটা। তাহলে ও প্রাইম বা সি একটা দিতে পারেন, ও প্রাইম, ও সি, ও বার, গতকাল বলছি 3 ভাবে প্রকাশ করে। ও সি হচ্ছে অবজারভার পরে এই ঘটনাটা, আই হচ্ছে ইত্তেফাক, ইত্তেফাক বানানটা তো
জানি না ঠিক হয়েছে কিনা, ইত্তেফাক পরে না, এটা হচ্ছে আই। আর আইসি মানে কি? ইত্তেফাক পরে। প্রাইম মানে হচ্ছে পুরোটা অপোজিট, সি বলতে হচ্ছে এখানে প্রাইম। এই চারটা ঘটনা এখানে আমি ফার্স্টে একটু লিখে নিতে হবে। এখন কথা হচ্ছে আপনার প্রশ্নে দেওয়া আছে কিন্তু এটা অবজারভার না পারার ঘটনা দেওয়া আছে পি অফ ও, এটা দেওয়া আছে হচ্ছে 50/400 500। কেমনে 50/500? কারণ 50 জন হচ্ছে ইত্তেফাক অবজারভার পড়ে না, তাহলে কত জনের মধ্যে পড়ে না? 500 জনের মধ্যে। এটা হচ্ছে 50/500 দেওয়া আছে, এটা কাটাকাটি করলে 1/10 আসে। ইত্তেফাক না পড়া ঘটনাটা দেওয়া আছে পি অফ আই, ইত্তেফাক পড়ে না হচ্ছে 25 জন, ইত্তেফাক পড়ে না 25 জন, তাহলে এটা হচ্ছে 25/500, 4 25 100, অর্থাৎ 500 জন হবে 1/20 কাটাকাটি করলে। তারপর দুইটার একটাও পড়ে না, অবজারভার ইন্টারসেকশন আই, এটা দেওয়া আছে হচ্ছে 10 জন, 10 জন একটাও পড়ে না, 10/500 ইকুয়াল টু 1/50। তাহলে এই তিনটা সম্ভাবনা আলাদাভাবে আপনি শুরুতে লিখবেন, কারণ এটুকু হচ্ছে প্রশ্নে প্রদত্ত ডাটা। লাবণ্য আপু ক্লাস দেখা যাচ্ছে না? ক্লাস তো দেখা যাচ্ছে, ঠিক আছে, ক্লাস দেখা যাচ্ছে, সমস্যা নাই ইনশাল্লাহ আপাতত। এখন এই তিনটা ডাটাও কিন্তু বইয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আপনার যেটা চাইছে এই জিনিসটা বুঝতে হবে। কি চাইছে? অবজারভার পড়ে না, অবজারভার পড়ে না কিন্তু সে কি ইত্তেফাক পড়ে। দেখেন অবজারভার পড়ে না কিন্তু ইত্তেফাক পড়ে, কোন দুইটা চাইছে বলেন তো? অবজারভার পড়ে না মানে এটা, কিন্তু ইত্তেফাক পড়ে আর হচ্ছে এটা, এই দুইটা চাইছে। অবজারভার পড়ে না কিন্তু ইত্তেফাক পড়ে, এই দুইটার ঘটনাটা চাইছে, এবং দুইটা ঘটনাই ঘটতে হবে, দুইটা ঘটনাই ঘটতে হবে। সুতরাং আপনার ইন্টারসেকশনের ফর্মুলা প্রবাবিলিটি অফ ও ইন্টারসেকশন আইসি। অবজারভার পড়ে না, এই যে অবজারভার পড়ে না কিন্তু ইত্তেফাক পড়ে, প্রশ্নে বলা আছে, এটা হচ্ছে টার্ম। এই দুইটা ঘটনায় ঘটতে হবে। এবার এই সূত্রটা আপনাদের সরাসরি গতদিনে পড়াইছি, এ ইন্টারসেকশন বি প্রাইম, যে এ ইন্টারসেকশন বি প্রাইমের সূত্র হচ্ছে এ মাইনাস এ ইন্টারসেকশন বি, এ মাইনাস এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে ফর্মুলা। এ ইন্টারসেকশন বি প্রাইমের সূত্র হচ্ছে এ মাইনাস এ ইন্টারসেকশন বি, ঠিক আছে, সরাসরি সূত্র। তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারবো পি অফ ও মাইনাস পি অফ ও ইন্টারসেকশন আইসি। তাহলে পি অফ ও দেওয়া আছে 1/10 মাইনাস পি অফ ও ইন্টারসেকশন আইসি, আচ্ছা আইসি তো হবে না, আই হবে সূত্র, এ ইন্টারসেকশন বি প্রাইম এ মাইনাস এ ইন্টারসেকশন বি, আই হবে। তাহলে এইটুকু দেওয়া আছে হচ্ছে এটা 1/50। এরপর এটা ক্যালকুলেট করলে 50 লসাগু আপনার আসবে 5 বিয়োগ 1 অর্থাৎ 4, তাহলে 2/25, এটা হচ্ছে আপনার অ্যান্সার। বুঝছেন কিনা বলুন? এটা হচ্ছে ফর্মুলা দিয়ে, ভ্যানচিত্র ছাড়া, সূত্র দিয়ে। এটা ক্লিয়ার কেন একটু বলুন। ইত্তেফাক এবং অবজারভার দুইটা পেপার। অবজারভার পরে না রে ঘটনা ধরছি ও, তাহলে পরে কি ওসি। ইত্তেফাক পরে না রে আই ধরছি, তাহলে পরে কি আইসি। তাহলে আপনার দেওয়া আছে প্রবাবিলিটি অফ ও, কারণ 50 জন পরে না 50/500, ইত্তেফাক পরে না 25 জন 25/500, দুইটার একটাও পরে না 10 জন 10/500, এটা হচ্ছে আলাদা ঘটনা। এবার বলছে অবজারভার পরে না কিন্তু ইত্তেফাক পরে, অবজারভার পরে না কিন্তু ইত্তেফাক পরে, ভ্যানচিত্র পরে বলতেছি। তাহলে এবার আসেন এটার সাথে রিলেট করে আপনার যদি ভ্যানচিত্র ড্র করেন তাহলে বুঝতে পারবেন যে অবজারভার পরে না কিন্তু ইত্তেফাক পরে, এই জিনিসটা কি। 500 দিয়ে কেন ভাগ হলো ভাই, এই কথাটা কোশ্চেনটা করাতে আমি একটু কষ্ট পাইছি, ঠিক আছে।
আমি কেন কষ্ট পাইছি, কারণ গত ক্লাসে এই জিনিসগুলো এক্সপ্লেন করছি। নিচে অলওয়েজ টোটাল ঘটনা আসবে। আপনার লোক কয়টা ভাই? 500 ব্যক্তি, 500 না, আপনি তো পুরো ক্যালকুলেশনটি করতেছেন 500 জনের মধ্যে থেকে, অর্থাৎ উপরে হচ্ছে অনুকূল ঘটনা, নিচে তো টোটাল। তাহলে টোটাল ব্যক্তি কয়জন? 500। এই জন্য অলওয়েজ 500 দিয়ে ভাগ, সব 500 দিয়ে ভাগ। এ কোনো জাদুঘরি ম্যাজিক্যাল নাম্বার না যে আমি আসমান থেকে নিয়ে আসছি আধ্যাত্মিকভাবে। এটা প্রশ্ন দেওয়া আছে, এটা হচ্ছে অ্যান্সার, মানে 500। এবার আসলে আমরা যদি একটু ভ্যানচিত্র ড্র করি তাহলে কি হবে এই ব্যাপারটা। এখানে থাক সূত্রটা, এ হচ্ছে আয়তক্ষেত্র, আপনার দুইটা সেক্টর, একটা হচ্ছে ধরেন অবজারভার পেপার আর একটা হচ্ছে ইত্তেফাক পেপার, আই দিলাম। পুরা জিনিসটা আপনি হিসাব করলাম যে পরে না প্রেক্ষাপটে, পরে না প্রেক্ষাপটে এই ভ্যানচিত্রটা আমরা ড্র করব। পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে 10 জন একটাও পরে না, তাহলে এটা মাঝখানে। অবজারভার পরে না কয়জন? 50 জন। 50 জনের মাঝখানে 10 জন তো বাদ হয়ে গেছে, তাহলে এটা হবে 40। ইত্তেফাক কয়জন পরে না? 25 জন। তার মধ্যে 10 জন বসে গেছে, তাহলে বাকি থেকে কতজন? 15 জন। এটা হচ্ছে যদি আপনি পরেনার প্রেক্ষাপটে ভ্যানচিত্র ড্র করেন সেটা। তাহলে এর মধ্যে আপনার 10 জন হচ্ছে দুইটার একটাও পরে না, তাহলে এই 40 জন কি বলতে পারবেন? এই 40 জন শুধু অবজারভার পরে না, অনলি অবজারভার পরে না। আপনার এটাই চাইছে যে অনলি অবজারভার পরে না কয়জন? ইত্তেফাক পড়বে কিন্তু অবজারভার পরে না, তার মানে কি এরা শুধু অবজারভার পরে না কয়জন? শুধু অবজারভার পরে না কয়জন, এরকম জানতে চাইছে। তো এটা হচ্ছে 40 জন। 40 জন শুধুমাত্র অবজারভার পরে না, তাহলে এটাই আপনার ডাটা। তাহলে অ্যান্সারটা সম্ভাবনা কি? 40/500। শূন্য শূন্য কাটা, 4 দিয়ে কাটাকাটি করলে 2/25। এটা হচ্ছে অ্যান্সার ভ্যানচিত্র প্রেক্ষাপটে। ফার্স্টে পরেনার প্রেক্ষাপটে ভ্যানচিত্রটা ড্র করবেন, ড্র করার প্রেক্ষাপটে এটা হচ্ছে শুধু অবজারভার পরে না, এটা হচ্ছে শুধু ইত্তেফাক পরে না। আপনার প্রশ্নটা যদি বলতো এরকম ভাবে যে কতজন ব্যক্তি ইত্তেফাক পরে না কিন্তু অবজারভার পরে, ইত্তেফাক পরে না কিন্তু অবজারভার পরে, তখন 15/500 হইতো, তখন 15/500 হইতো। ইত্তেফাক পরে কিন্তু অবজারভার পরে না, ঠিক আছে? এটা হচ্ছে 40। আর অবজারভার পরে কিন্তু ইত্তেফাক পরে না, এটা হচ্ছে 15। ব্যাপারটা বুঝতে হবে। সূত্রটা ভ্যানে একটু দেখাইতাম। আলভি কোশ্চেন করছেন সম্ভাবনা কি 5 নম্বরের জন্য আসে? ভাই সম্ভাব্যতা থেকে যে কোশ্চেনগুলো আসছে এ পর্যন্ত 5 নম্বরের জন্য আসছে, প্রতিটা সিঙ্গেল কোশ্চেন পাস করে আসছে। এখন এমন না যে পাস করে আসবে, নাও আসতে পারে, যেমন 37-এ আসে নাই সম্ভাব্যতা থেকে। আবার এমনও হতে পারে সম্ভাব্যতা থেকে 2টা কোশ্চেন দিয়ে দিচ্ছে। আপনি বলতে পারবেন কি আর মামলা করবেন, হাইকোর্টে রিট করবেন? পুরা প্রশ্ন যদি সম্ভাব্যতা থেকে করে, 12টা প্রশ্ন 12টাই সম্ভাবনা, আপনি হাইকোর্টে রিট করতে পারবেন? কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। 12টা প্রশ্ন সম্ভাবনা থেকে করতে পারবে, কারণ বিসিএস লেখা আছে যে আপনার আলাদা আলাদা প্রতিটা চ্যাপ্টার থেকে তো আসবে, লেখা নাই। তো অতএব নির্দিষ্ট কোনো প্যাটার্ন না, বাট অ্যারাউন্ড 5 মার্ক আসে, এটা হচ্ছে কথা। ভ্যানচিত্র দিয়ে সহজ লাগে, ঠিক আছে ভাই? ভ্যানচিত্র দিয়ে সহজ না, আমার কাছে সহজ লাগে সূত্র। বিলিভ ইট অর নট, সূত্র হচ্ছে সবচেয়ে ইজি বুঝলে, এবং সবচেয়ে স্মার্টনেস সূত্র। কারণ ভ্যানচিত্র ড্র করে অনেক কিছু এটা রিপ্রেজেন্ট করতে হয়। আপনি যে ভ্যানচিত্র একটা আঁকছেন, এটার পরিচয় দিতে হবে না রিটেনে। এটা কি প্রিলি পরীক্ষা যে আপনি আইক্কা আইক্কা কোনো রকমের সংখ্যা লেখা বের করে ফেললেন? না, রিটেনের পরীক্ষার একটা ভেজাল আছে। ভেজাল হচ্ছে ভ্যানচিত্র, এটা সেটের চ্যাপ্টার দেখে আসবেন, কেন ভ্যানচিত্র ইন্ট্রোডিউস করতে হয়। কারণ আপনাকে 5 মার্কের জন্য কোয়েশনটা আপনাকে ইউ হ্যাভ টু বুঝতে হবে, ইউ হ্যাভ টু বুঝতে হবে। কারণ এই কোয়েশনটা কত মার্কের? 5 মার্কের। আপনি সুন্দর করে ব্যাংকের ছাতার মতো একটা ভ্যানচিত্রকে গ্যাচাং গ্যাচাং করে 40/500 মেরে দিলেন, আপনি অনুধাবন করে। আপনার ইনার ফিলিংস টিচারের বোঝার দরকার নেই, ইউ হ্যাভ টু লিখতে হবে, বুঝছেন? আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝি, লিখতে হবে।
এটা মনে করেন যে টিচার আপনার অঙ্ক দেখে বুঝে গেছে যে আপনি অঙ্কটা পারেন। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা কাউকে যদি ভালোবাসি, যদি বুঝতেও পারি যে ভালোবাসে, কিন্তু তবু তার মুখ থেকে যেমন শুনতে পছন্দ করি, ঠিক সেম আপনি অঙ্কটা করলেন, টিচার বুঝে গেল, সেটা কিন্তু ফ্যাক্ট না। আপনি তাকে বলে বলে বুঝাতে হবে যে স্যার আমি এভাবে 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 করছি, তাইলে 5-এ 5 পাবেন, আদারওয়াইজ অঙ্ক কাটবে না। টিচার ওয়াইজ 3-4 দিয়ে দিতে পারে, কেউ 3 দিতে পারে, কেউ 4 দিতে পারে। দ্যাটস ওয়াই বেঞ্চিদের একটা ভেজাল আছে। কিন্তু অ্যাকর্ডিং টু ফর্মুলা যদি লেখেন, তাহলে এখানে আপনার ফাঁকি মারার কোনো সুযোগ নাই, অতিরিক্ত ইতিহাস লেখার কোনো সুযোগ নেই। একটা নির্দিষ্ট প্যাটার্ন হইলেই 5-এ 5। এই জন্য ফর্মুলা হচ্ছে স্মার্ট। ঠিক আছে, অঙ্ক ভাই আমার উদাহরণ কিন্তু প্রতিদিনই খালি উদাহরণটা দিলে বলেন যে চমৎকার উদাহরণ, চমৎকার উদাহরণ। তার মানে তো আমি প্রতিদিন তাহলে চমৎকার উদাহরণ দিই মনে হয়। ভেনচিতের লাস্ট লাইনটা হচ্ছে এই যে 3টা পার্ট কিন্তু এখানে আছে। এই 10 জন কিন্তু একটাও পড়ে না, মানে এরা পেপার এমনি ধরে, বুঝছেন? এই যে এরা পেপার ধরবে হচ্ছে এরকম। দোকানে দেখবেন যে আগের যুগের কৌতুক আছে না, দেখবেন অনেকে এরকম, এইটা কি বইয়ের ভাজ না, তো আপনি মনে করেন দোকানে গিয়ে চা স্টলে সুন্দর করে একটা চা খাইতেছেন, মনে করেন আপনি পড়ালেখা পারেন না, তো সবাই পেপার পড়তেছে, আপনিও তো একটা পেপারের পাতা লইয়া আপনি ওইভাবে দেখতেছেন। তারপরে যে যৌতুক, কিরে কালকে তো অ্যাক্সিডেন্টটা খুব ভালো হয়েছে, গাড়ি তো দেখি যে সব উল্টা, বুঝছেন? ঢাকা শহরে তো গাড়ি সব উল্টে গেছে রে, পেপার না পড়তে পারলে যেরকম আর কি। তো বাস করলে তো গাড়ি ঠিকই আসবে। তো ব্যাপারটা হচ্ছে ওই 10 জন কিচ্ছু পারে না, পেপারই পড়ে না, দুইটার একটা মনে করেন মূর্খ। এই 15 জন ইত্তেফাকটা পড়ে না, কিন্তু এরা কিন্তু অবজারভার পড়ে, এরা ইত্তেফাক পড়ে না, অবজারভার পড়ে। আর এরা কিন্তু কি, এই 40 জন কি অবজারভার পড়ে না কিন্তু ইত্তেফাক পড়ে। তাহলে আপনার তো প্রশ্নটা এটাই বলছে, অবজারভার পড়ে না কিন্তু ইত্তেফাক পড়ে কয়জন? 40 জন। তাহলে 40/500, এটা হচ্ছে সম্ভাবনা। একই প্রশ্ন, হুবহু সেম প্রশ্ন যদি আবার বিশেষে দেয়, ঠিক আছে, তখন বলতে পারে যে কতজন ইত্তেফাক পড়ে না কিন্তু অবজারভার পড়ে। আটকা যাবে, অনেক আছে অঙ্ক মুখস্থ করে ফেলে, আটকা যাবে। অ্যান্সারটা হবে 15/500। ক্লিয়ার এখন ম্যাথটা? তাহলে এটার সাথে রিলেটেড হচ্ছে 6 নাম্বার, এটা আমি করব না। এটার সাথে রিলেটেড হচ্ছে 6 নাম্বার, আপনারা বাসায় করবেন, কারণ বুদ্ধির বাতি জ্বলতে হবে, বুঝছেন? এই জন্য জাস্ট বলে দিলাম, এটার সাথে রিলেট করে 6, এটা আপনারা বাসায় পড়বেন। আমি এখন করাবো 5 নাম্বার, কোয়েশ্চেন 5। একটি কলেজের ইন্টারমিডিয়েটের 100 জন স্টুডেন্টের মধ্যে 30 জন ফুটবল খেলে, 40 জন ক্রিকেট খেলে, 20 জন দুইটাই খেলে। কথাটা বুঝছেন? 100 জন স্টুডেন্ট, 30 জন ফুটবল খেলে, 40 জন ক্রিকেট খেলে, 20 জন দুইটাই খেলে। আর অনেকে কিন্তু আছে কিচ্ছু খেলে না, সেটা পরের ব্যাপার। আগে দেখেন কোয়েশ্চেন। এবারে এদের মধ্যে থেকে আপনি একজনকে স্টুডেন্ট পিক করলেন। আপনার বলছে যদি ছেলেটি ক্রিকেট খেলে তবে তার ফুটবল খেলার সম্ভাবনা কত? মানে একটা নিশ্চিত খেলে, এটা আপনি জানেন যে যারে সিলেক্ট করছেন সে ক্রিকেট খেলে, এটা আপনি জানেন, এটা ঘটে গেছে। এবার তার ফুটবল খেলার পসিবিলিটি কত এটা আপনি জানেন না, ওইটা হচ্ছে ক্যালকুলেট করা। তাহলে এটা যেহেতু পুরোটাই পজিটিভ, খেলা 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 দিছে, তাহলে প্রবাবিলিটি অফ ফুটবল, মানে ফুটবল খেলার সম্ভাবনা হচ্ছে 30/100, অর্থাৎ 3/10। ক্রিকেট খেলার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ ক্রিকেট, এটা হচ্ছে 40/100, এটা 2/5 আসে, কাটাকাটি করলে 2/5 আসে। আবার বললেন না যে 100 দিয়ে কেন ভাগ, কারণ টোটাল স্টুডেন্ট 100। তারপর দুইটাই খেলার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট, দুইটার সম্ভাবনা হচ্ছে 20 জন, তাহলে 20/100, এটা 1/5। এটুকু হচ্ছে যা প্রশ্নে উপাত্ত দেয়া আছে সেই আলোকে যদি আপনি ডেকোরেট করেন, তাহলে এই 3টা জিনিস লিখতে পারেন। এবার আপনাকে বলছে যদি
লাবণ্য আপু, আপনার উত্তরটা আমি এই অঙ্কটা শেষে দিচ্ছি, যে আগের সূত্রটা ভ্যানে দেখাইতে। আচ্ছা দেখাবো, আগে অঙ্কটা শেষ করে, কারণ মাঝখানে ভেজাল হবে। এর মানে তো হ্যাঁ অবশ্যই সম্ভাবনার উত্তর তো ফ্র্যাকশনে আসবে। সম্ভাবনার উত্তর তো আর সংখ্যায় আসবে না, যে কতজন খেলে, ব্যক্তি না। ব্যক্তির ব্যাপারটা হচ্ছে সেটে, যে টোটাল কতজন খেলে, ব্যক্তির ব্যাপারটা সেটে, এখানে সব প্রবাবিলিটি ফ্র্যাকশনে আসবে। তাহলে ক্রিকেট খেলে তবে তার ফুটবল খেলার সম্ভাবনা কত চাইছে, যে প্রবাবিলিটি অফ ফুটবল, তার ফুটবল খেলার সম্ভাবনা কত যদি সে ক্রিকেট খেলে। এই যে এটা হচ্ছে সিস্টেম, যদি সে ক্রিকেট খেলে তবে তার ফুটবল খেলার সম্ভাবনা কত। যেটার সম্ভাবনা বের করবেন সেটা আগে থাকবে, আর যেটা ঘটে গেছে সেটা পরে। তাহলে এই সূত্রটা গতদিন কি লিখছি, প্রবাবিলিটি অফ ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট উপরে, আর নিচে হচ্ছে পরেরটা প্রবাবিলিটি অফ সি। আপনার এই দুইটা সংখ্যাই এখানে দেওয়া আছে, একটা 1/5 আর এটা হচ্ছে 2/5। অ্যান্সারটা হচ্ছে 1/2 হাফ। খুবই সহজ কোশ্চেন, পারলে খুব ইজি। বিশাল বড় প্রশ্ন, 5 মার্কের জন্য চলে আসবে, একবারে 2-3 মিনিটে উত্তর শেষ। 5 নম্বর একবারে সলিড দিয়ে শুরু। হ্যাঁ এটা শর্তাধীন, ওসমান গনি ভাই, এটা শর্তাধীন, এটা শর্তাধীনে পড়ছে। এই যে শর্তাধীন, ক্রিকেট খেলে তবে তার ফুটবল খেলার সম্ভাবনা কত। আলমগীর কবির ভাই, নেট প্রবলেমের জন্য উদাহরণটা মিস করলেন, পরে দেখে হেসে নেন। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা আপনাদের এখন আমি 2টা লাইন লিখছি জাস্ট এমনি বোঝানোর জন্য। আগের কোয়েশ্চেনটার মনে করেন এরকম ছিল, যদি অবজারভার না পড়ে তবে ইত্তেফাক করার সম্ভাবনা কত, যদি ক্রিকেট খেলে তবে ফুটবল খেলার সম্ভাবনা কত। এখন এই কোয়েশ্চেন দুইটার ভাষাগত দিক থেকে আপনার কাছে মনে হতে পারে একই রকম। এই অঙ্কটা অর্থাৎ প্রথম অঙ্কটা কিন্তু আমি করছিলাম প্রবাবিলিটি, আবারও আমি কথাটা বলি, সেটা হচ্ছে যদি আগের অঙ্কটা আর কি, যদি অবজারভার না পড়ে তবে ইত্তেফাক পড়ার সম্ভাবনা কত, যদি ক্রিকেট খেলে তবে ফুটবল খেলার সম্ভাবনা কত। মনে হতে পারে দুটো একই রকমের অঙ্ক, কিন্তু দেখেন আগের অঙ্কটা করছিলাম এই সূত্র দিয়ে, প্রবাবিলিটি অফ অবজারভার ইন্টারসেকশন আইসি দিয়ে, কিন্তু এটা করতেছি প্রবাবিলিটি অফ F/C দিয়ে। কেন এটা এই সূত্র, কেন এটা এই সূত্র, এটাকে কি এই সূত্র দিয়ে করলে হবে, বা এটাকে কি এই সূত্র দিয়ে করলে হবে কিনা, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। যারা ম্যাথ ভালো বুঝবেন তাদের জাগবে, যাদের কম বুঝেন তাদের জাগবে না। যদি জাগে তাহলে উত্তর হচ্ছে হবে না, এটাকে এভাবেই করতে হবে, এটাকে এভাবেই করতে হবে। তাহলে বুঝবো কেমনে স্যার আমরা কোনটা কিভাবে করব? বোঝার উপায় হচ্ছে আপনার যে সম্ভাব্যতাটা জানতে চাইবে, যদি একটা ইতিবাচক আর একটা নেতিবাচক চাই, তখন আপনার সূত্র চলে যাবে এটাতে। আর যদি দুইটা একই ফ্লোতে থাকে, মানে একই ফ্লো, হতে পারে দুইটাই নেগেটিভ, হতে পারে দুইটাই পজিটিভ, যদি একই ফ্লোতে থাকে তাহলে উত্তর হবে এভাবে। যেমন এখানে দেখেন, যদি অবজারভার না পড়ে তবে ইত্তেফাক পড়ার সম্ভাবনা কত। দেখেন এটা না পড়া এবং পড়া, অর্থাৎ একটা না পড়া একটা পড়া, একটা ইতিবাচক একটা নেতিবাচক সম্ভাবনা মিক্স করে চাইছে, তখন আমাদের এই নিয়ম অঙ্ক করতে হবে। আর দেখেন এটা যদি ক্রিকেট খেলে তবে ফুটবল খেলার সম্ভাবনা কত। দেখেন এটাও খেলতেছে এটাও খেলতেছে, একই ফ্লো, মানে একই জিনিস,
তখন আপনাদের এভাবে করতে হবে। এই হচ্ছে কথা। তো যদি বুঝে থাকেন তাহলে ওকে। এখন আমি দুইটা জিনিস করব। একটা হচ্ছে দুইটা প্রশ্ন আপনাদের মাঝখান থেকে আসছে। 5 নম্বর কোয়েশনটা ভ্যানচিত্রে দেখাইতে, এটার ব্যাপারটা আসছে। আর আরেকটা আসছে হচ্ছে আগের সূত্রটা ভ্যানে দেখাইতে। তো চলেন আমি দেখাই। প্রথমে এই 5 নম্বর যেহেতু রানিং অঙ্ক আছে, 5 নম্বর অঙ্ক যেহেতু রানিং আছে, আমি 5 নম্বরটা ভ্যানে দেখাই। আপনার টোটাল দুইটা জিনিস কিন্তু, একটা হচ্ছে ক্রিকেট আর একটা হচ্ছে ফুটবল। আপনি খেলার প্রেক্ষাপটে চিন্তা করেন, 20 জন দুইটাই খেলে, 20 জন দুইটাই খেলতেছে, ঠিক আছে? ক্রিকেট খেলতেছে কয়জন? শুধু ক্রিকেট 40 জন ক্রিকেট খেলে, সেখান থেকে 20 জন বাদ দিলে এখানে হচ্ছে 20 জন। আর 30 জন ফুটবল খেলে, সেখান থেকে 20 জন বাদ দিলে এটা হচ্ছে 10 জন। তাহলে আপনার টোটাল খেলতেছে হচ্ছে কোনো না কোনো খেলার সাথে জড়িত আছে 20 + 20 + 10, অর্থাৎ 50 জন। তার মানে এদিকে বাকি 50 জন আছে যারা কোনো কিছু খেলে না। আর মোট কয়জন? 100 জন। আপনাদের যখন ভ্যানচিত্র ক্লাস নিয়েছি তখন দেখাইছি এভাবে যে টোটালটা উপরে লিখবেন, মানে ভিতরে আর বাহিরে সেম থাকবে। তাহলে বাহিরে হচ্ছে টোটাল 100 জন, অর্থাৎ ভিতরে 100 জন থাকবে। তাহলে 50 জন খেলতেছে আর 50 জন হচ্ছে দর্শক। এই হচ্ছে আপনার ভ্যানচিত্রের ডাটা। এখন আপনাকে প্রশ্ন করছে, যদি সে ক্রিকেট খেলে তবে তার ফুটবল খেলার সম্ভাবনা কত? তাহলে তার মানে কি, সে তো ক্রিকেট অবশ্যই খেলতেছে, তাহলে ফুটবলও খেলার পসিবিলিটিস কত? তার মানে এই ডাটাটাও নিতে হবে। তাহলে টোটাল ডাটা কত চলে আসছে? 50। আর মানে খেলাধুলা আর কি, আর বাকি কত? 100 জন। তো এটাও হাফ আসে। তো এইভাবে করার দরকার নেই, এটা শর্তাধীনে পড়ছে, এটা আপনার শর্তাধীনে দিয়ে দিতে হবে। এটা জাস্ট ভ্যানচিত্রটা দিলাম বোঝানোর জন্য। এবার হচ্ছে লাবণ্য আপু। লাবণ্য আপুর কোয়েশ্চেনটা ছিল সূত্রটা ভ্যানচিত্রে দেখাইতে। সূত্রটা ভ্যানচিত্রে দেখাতে গেলে আপনার যে দুইটা ঘটনা আপনি ধরেন, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তাহলে এটা তো হচ্ছে এ ইন্টারসেকশন বি, আর এটাকে বলছিলাম এটা হচ্ছে অনলি এ, আর এটা হচ্ছে অনলি বি। এটা হচ্ছে ফার্স্ট কথা। এখন এই যে অনলি এ, এটাকে আবার এই সিস্টেমেও লেখা যায়, ঠিক আছে? এ মাইনাস এ ইন্টারসেকশন বি। দেখেন তো এই অনলি এ জিনিসটা কি, এই টোটাল এ থেকে আমি এ ইন্টারসেকশন বি অংশটুকু যদি বাদ দিই, তখনই তো আপনার অনলি এ অংশটুকু হবে। এই অংশটুকু কি? এটা হচ্ছে অনলি এ। তাহলে এই অংশটুকুকে বলা হয় বাংলায় বা অন্যভাবে কেবল এ বা শুধু এ বা অনলি এ। কিন্তু এটার গাণিতিক রূপ কি? গাণিতিক রূপ হচ্ছে এ থেকে আপনার এ ইন্টারসেকশন বি মাইনাস করলেন। ঠিক সেম এটাকে বলা হয় হচ্ছে অনলি বি। তাহলে এই জিনিসটা কি? আপনি বি থেকে এ ইন্টারসেকশন বি মাইনাস করেন। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু সেট থিওরি। এখন প্রবাবিলিটির বেলায় শুধু সবগুলোর পাশে একটা পি লাগাইবেন, একটা করে পি লাগাবেন, তাহলে আপনার সূত্র ডেভেলপ হয়ে যাবে। এই হচ্ছে কথা। গত ক্লাসেও জিনিসটা একটু হালকা টাচ দিয়েছিলাম। তো এবার পড়াতে হবে 7 নম্বর। তো চলেন 7 নম্বর কোয়েশ্চেনটা করি, যেটা 38 বিসিএস আসছে। 7 নম্বর কোয়েশ্চেন 38 বিসিএস এর কোয়েশ্চেন। কোয়েশ্চেন 7 এ যান। কোয়েশ্চেন 7। তিনটা প্রশ্ন আসছে, তিনটা মিলে আপনাকে 5 মার্ক দিছিল, বুঝছেন? তো 200 জন পরীক্ষার্থী, এর মধ্যে 40 জন ম্যাথে, 20 জন পরিসংখ্যানে, 10 জন দুইটাতে ফেল করে। ফেল 200 জন, 40 জন ম্যাথ, 20 জন স্ট্যাট, আর 10 জন হচ্ছে দুইটাতেই ফেল করে। এবার একটা পরীক্ষার্থী আপনি পিক করলেন, তিনটা সম্ভাবনা চাইছে। একটা হচ্ছে গণিতে ফেল কিন্তু পরিসংখ্যানে পাস, গণিতে ফেল কিন্তু পরিসংখ্যানে পাস। দেখেন একটার একটার অপোজিট, এটা হচ্ছে ওই সূত্র দিয়ে হবে এরকম।
গণিতে ফেল কিন্তু পরিসংখ্যানে পাস, ম্যাথ ইন্টারসেকশন এস সি। যদি ফেলটা আপনি এম দিয়ে ধরেন আর কি, যেহেতু প্রশ্নে ফেলের ডাটা দিচ্ছে, ম্যাথে ফেল করবে কিন্তু পরিসংখ্যানে পাস করবে। এই জিনিসটা কিভাবে হবে? সূত্র কি? প্রবাবিলিটি অফ এম, অর্থাৎ ম্যাথ থেকে ইন্টারসেকশনটা বাদ যাবে, ঠিক আছে? প্রবাবিলিটি অফ এম ইন্টারসেকশন এস, এরপরে আপনার ক্যালকুলেট করলে একটা ডাটা চলে আসবে। এটা কি ভিন্নভাবে দেখাবো নাকি এই বইয়েরটা দেখাবো? আগে একটু কমেন্ট করুন তো, যে এই অঙ্কটা আর কি হুবহু এইটা 4 নম্বরের মেথডেও করা যায়। 4, 6 যে মেথডে করবেন এই মেথডে লিখলে এটা হবে, ঠিক আছে? এখন আপনার প্রশ্নের অনুসারে যদি আপনি ধরেন এম হচ্ছে ফেল, তাহলে এম প্রাইম কি? পাস। এম কি? ম্যাথ। এস হচ্ছে পরিসংখ্যানে ফেল, আর এস প্রাইম কি? পাস। তাহলে আপনার পি অফ এম, পরীক্ষার প্রশ্নে কিন্তু দেওয়া আছে প্রবাবিলিটি অফ এম দেওয়া আছে কত? 40 জন, 40/200, 1/5। পি অফ এস, প্রবাবিলিটি অফ স্ট্যাট দেওয়া আছে কত? 20/200, 1/10। আর প্রবাবিলিটি অফ এম ইন্টারসেকশন এস দেওয়া আছে 10/200, 1/20। এ হচ্ছে আপনার ডাটা আর কি, যা দেওয়া আছে সে অনুসারে সাজাইলে। তাহলে এখন আপনাকে বলছে ম্যাথে পাস, সরি ম্যাথে ফেল, ম্যাথে ফেল, হ্যাঁ গণিতে ফেল কিন্তু পরিসংখ্যানে পাস। এই যে ম্যাথে ফেল, ম্যাথে ফেল কিন্তু পরিসংখ্যানে পাস, এটা চাইছে এই দুইটা। অর্থাৎ আপনার এম আর এস প্রাইম চাইছে। তাহলে প্রবাবিলিটি অফ এম ইন্টারসেকশন এস প্রাইম, এটা সূত্র কি? পি অফ এম মাইনাস পি অফ এম ইন্টারসেকশন এস। তাহলে পি অফ এম কত? 1/5 মাইনাস পি অফ এম ইন্টারসেকশন এস কত? 1/20। তাহলে লসাগু কত হবে? 20। এটা কত? 5, 4 দিয়ে ভাগ করলে 4 - 1 = 3/20। এটা হচ্ছে কয়ের অ্যান্সার, ক। আপনি যদি সূত্র দিয়ে করেন তাহলে এটা হচ্ছে ক, এরকম হয়। বুঝছেন কিনা দেখেন তো, 3/20 ফর্মুলা দিয়ে। বুঝছেন কিনা কমেন্ট করুন, সূত্র দিয়ে বুঝছেন কিনা। সূত্র দিয়ে ভালো বুঝি, ভ্যানচিত্র দিয়ে একটু দেখান, ভ্যানচিত্র সহজ, আর একবার বলে দেন পাঁচমিশালি নানান রকম ভেজাল। আচ্ছা ভ্যানটা দেখাই, দেখেন ভ্যানচিত্র দেখাইলে যদি বুঝেন তাহলে ভালো কথা। ভ্যানচিত্র বুঝতে গেলে কিন্তু আবার বাংলা বুঝতে হবে, মানে ল্যাঙ্গুয়েজের মধ্যে প্যাচ আছে অনেক। ম্যাথ, স্ট্যাট, আমি ঘটনাটা সাজাবো হচ্ছে ফেলের প্রেক্ষাপটে, ফেলের প্রেক্ষাপটে ভ্যানচিত্রটা হবে। তাহলে দুইটাতে ফেল করছে কয়জন? 10 জন। 10 জন হচ্ছে দুইটাতে ফেল করছে। ভ্যানচিত্র ড্র করতে গেলে আগে মিডলটা ফিল আপ করতে হয়। এরপর দেখেন ম্যাথে ফেল করছে কয়জন? ম্যাথে 40 জন। তাহলে 40 থেকে 10 বাদ দিলে এটা কত? 30। স্ট্যাটে ফেল করছে কয়জন? 20 জন। তাহলে 20 থেকে 10 বাদ দিলে এই হচ্ছে 10। আমি যদি ভ্যানচিত্র ড্র করি তাহলে এরকম দাঁড়াবে ভ্যানচিত্র। এবার আপনার প্রশ্ন, প্রশ্ন কি বলছে? প্রথম বলছে ম্যাথে ফেল কিন্তু পরিসংখ্যানে পাস, অর্থাৎ শুধু ম্যাথে ফেল। কথাটার মানে কি? ম্যাথে ফেল কিন্তু পরিসংখ্যানে পাস মানে হচ্ছে সে শুধু ম্যাথে ফেল করছে কিন্তু পরিসংখ্যানে তো পাস করছে। তাহলে শুধু ম্যাথে ফেল করছে কারা? অনলি ম্যাথ। এই যে এটাকে কি বলা হয়? অনলি ম্যাথ। কয়জন? তাহলে অনলি ম্যাথ ফেল কয়জন? 30 জন। তাহলে প্রবাবিলিটি অফ যে জিনিসটা, এটা মানে কত? 30/200, কাটাকাটি
3/20 এটাও আসে। তাহলে এরা হচ্ছে এই যে দেখেন অনলি ম্যাথ ফেল করছে 30 জন, আর এই 10 জন কি অনলি স্ট্যাট ফেল করছে 10 জন, যেটা 2 নম্বর প্রশ্নে কাজে লাগবে আপনার। 2 নম্বর প্রশ্ন বলছে খতে কেবল এক বিষয়ে পাস। দেখেন কেবল এক বিষয়ে পাস আর কেবল এক বিষয়ে ফেল এক কথা। কেবল শুধুমাত্র, হ্যাঁ একই কথা, কেবল এক বিষয়ে পাস আর কেবল এক বিষয়ে ফেল একই কথা। কেমনে? দুইটা সাবজেক্টে মনে করেন আপনি একটাতে ফেল করছেন আর একটাতে পাস করছেন, আর আপনারা যদি বলে যে আপনি শুধু ম্যাথে ফেল করছেন, অর্থাৎ আপনি শুধু এক বিষয়ে পাস করছেন অথবা শুধু এক বিষয়ে ফেল করছেন, কথাটা সেম না? অর্থাৎ কেবল এক বিষয়ে পাস আর কেবল এক বিষয়ে ফেল একই কথা। কেন আমি ফেলে নিলাম? কারণ হচ্ছে প্রশ্নে খ নম্বরে বলছে কেবল এক বিষয়ে পাস, কিন্তু আমি তো পুরো কোশ্চেন করতেছি ফেল দিয়ে। তাহলে আপনি জাস্ট লিখবেন কেবল এক বিষয়ে পাস অথবা কেবল এক বিষয়ে ফেল একই কথা। অতএব কেবল এক বিষয়ে ফেল কত? কেবল এক বিষয়ে ফেল মানে কি? অনলি ম্যাথে ফেল, অনলি স্ট্যাটে ফেল। অনলি ম্যাথে ফেল 30, অনলি স্ট্যাটে ফেল 10। তাহলে কেবল এক বিষয়ে ফেল কত? 30 যোগ 10 অর্থাৎ 40 জন। তাহলে প্রবাবিলিটি আসবে 40/200। সুন্দর সুন্দর কাটা, 2 দিয়ে কাটাকাটি করলে 1/10 আসে। এটা হচ্ছে অ্যান্সার। কেবল এক বিষয়ে পাস বললেও এটা আসতো, কেবল এক বিষয়ে ফেল। কেবল বললে কমন ছাড়া বাকি অংশটুকু বোঝালে 30 বাদ হওয়ার কথা না। না, কেবল বলতে এটাও কেবল, এটাও কেবল, এটাও কেবল, এটাও কেবল। তাহলে এটার এটার সমষ্টি 40। ঠিক আছে, এটা হচ্ছে উভয়, এটা কেবল, এটা কেবল। আর অনেকে চাইছেন যে সূত্র দিয়ে দ্বিতীয়টা করাইতে। সূত্র দিয়ে করাইতে গেলে হচ্ছে আপনার ওই যে ওইটা লাগবে। আপনি যে শুধু পরিসংখ্যানে কি জানি পরিসংখ্যান, হ্যাঁ ক নম্বরটা কি করছি? গণিতে ফেল কিন্তু পরিসংখ্যানে পাস। ঠিক আছে, অর্থাৎ আপনার এক বিষয়ে পাস, এটা বের করতে হবে। গণিতে ফেল কিন্তু পরিসংখ্যানে পাস। তাহলে শুধু আপনাকে সূত্র দিয়ে এটা দিয়ে লাগবে, এভাবে পড়তে হবে। আপনার ফার্স্টে এটা লাগবে, লিখতে হবে যে শুধু বা অনলি গণিতে ফেল, শুধু গণিতে ফেল সমান সমান কত হবে? প্রবাবিলিটি অফ ম্যাথ মাইনাস প্রবাবিলিটি অফ ম্যাথ ইন্টারসেকশন হচ্ছে স্টেট। এটা আগে আপনি বের করবেন, শুধু গণিতে ফেলের সম্ভাবনা কত। এই ডাটা কিন্তু আপনার আছে, আমি লিখছিলাম। তারপর হচ্ছে শুধু পরিসংখ্যানে ফেল, শুধু পরিসংখ্যানে ফেল এটা কত হবে? এটাও কিন্তু লিখবেন যে প্রবাবিলিটি অফ স্টেট মাইনাস প্রবাবিলিটি অফ ম্যাথ ইন্টারসেকশন স্টেট। তখন আপনার এই দুইটা প্রবাবিলিটি, এটা এটা এই সবগুলো মান কিন্তু আছে, তখন আপনারা ক্যালকুলেশন করে নেবেন। নেওয়ার পরে এবার লিখবেন যে কেবল এক বিষয়ে ফেল, কেবল এক বিষয়ে ফেল বা কেবল এক বিষয়ে পাস সমান সমান এই যে এই দুইটা যোগ করে দিবেন, এটা যোগ এটা, এটা হচ্ছে সূত্র দিয়ে। শুধু গণিতে ফেল এটা বের করবেন, শুধু স্ট্যাটে ফেল এটা বের করবেন। সূত্র জানা আছে, শুধুর ব্যাপারটা কেমনে হয়, অর্থাৎ এই অংশ ম্যাথের বেলা যখন এটা থেকে ইন্টারসেকশন বাদ, যেটাই শুধু বলবে সেটা থেকে ইন্টারসেকশন বাদ যাবে, এটা হচ্ছে কথা। তখন আলাদাভাবে দুইটা ডাটার সম্ভাবনা বেরোবে, একটা 3/20 বেরোচ্ছে আর একটা 1/20 বা কিছু একটা বেরোবে আর কি। ডাটা কত ছিল আমি ভুলে গেছি। ঠিক আছে, আপনাদের তো এই মানগুলো আছে, পি অফ এম খাতায় লেখা আছে না, যারা সূত্র চাচ্ছেন পি অফ এস লেখা আছে, পি অফ এম ইন্টারসেকশন এস লেখা আছে। তখন এই সূত্র অনুসারে করলে আপনার এখানে দুইটা সংখ্যা আসবে। সুতরাং কেবল এক বিষয়ে ফেল যে কথা বা কেবল এক বিষয়ে পাস ইকুয়াল টু এটা যোগ এটা দিয়ে দেবেন, অ্যান্সার শেষ। আর তখন কিন্তু আপনারা এই শুধু লিখবেন না, তখন লিখবেন কেবল, কারণ প্রশ্নের যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করবে সেটা ইউজ করবেন। প্রশ্নে যদি বলে শুধু, তাহলে শুধু ইউজ করবেন, প্রশ্নে কেবল বলে কেবল ইউজ করবেন। তো যারা সূত্র চাচ্ছিলেন তারা বুঝছেন কিনা? আচ্ছা, তাহলে এটার সি পার্ট আছে আরেকটা হচ্ছে বড় জোর এক বিষয়ে পাস। বড় জোর এক বিষয়ে পাস, এটা আসেন এর মানে কি বুঝি।
বড় জোর এক বিষয়ে পাস। এগুলো কিন্তু পড়াইছি সেটে। বড় জোর এক বিষয়ে পাস এর মানে হচ্ছে ম্যাক্সিমাম এক বিষয়ে পাস। বড় জোর এক বিষয়ে পাস মানে হচ্ছে ম্যাক্সিমাম এক বিষয়ে পাস। ঠিক আছে, ওই কথা বলতে হয়। একইভাবে ক্লাসের সিনারিওতে চিন্তা করেন যে আপনার বলল যে কারা এক বিষয়ে পাস, যে ম্যাক্সিমাম এক বিষয়ে পাস করছে কারা, সেক্ষেত্রে কারা বাদ যাবে? আপনি দেখেন যারা 2 সাবজেক্টে পাস করছে তারা কি আসবে? আপনার বলছে সর্বোচ্চ এক বিষয়ে পাস, তার মানে আপনি এক বিষয়ে পাস করছেন অথবা ফেল করছেন, ঠিক না? যারা হাইয়েস্ট এক বিষয়ে পাস করছে অথবা একটাতেও পাস করে নাই, দুইটা জিনিস আসবে। ম্যাক্সিমামের কাহিনীটা হচ্ছে বড় জোর বা সর্বোচ্চ যে লেভেলটুকু দেবে সেটা দেওয়ার পর সেখান থেকে আপনি ধীরে 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 কমবেন। ঠিক আছে, এই হচ্ছে ফ্যাক্ট। তাহলে বড় জোর এক বিষয়ে পাস, বড় জোর এক বিষয়ে পাস, এটা হচ্ছে একটাতে পাস কিংবা 0টাতে পাস, অর্থাৎ সবকিছু ফেল। তাহলে এটার কাউন্টডাউনটা আসবে এই 50 জন। এক বিষয়ে পাস হচ্ছে 30 আর 10, এরা একটাতে পাস করছে আর একটাতে কি ফেল করছে। আর এটাতে কি 10 জন কি দুইটাতে ফেল করছে। তাহলে বড় জোর এক বিষয়ে পাস যে কথা, মোট ফেল এক কথা না? বড় জোর এক বিষয়ে পাস যে কথা, টোটাল ফেলটা তো এক কথা। কারণ ফেল মানে কি একটাতে ফেল করলে তো ফেল, পাস করতে গেলে কি সবগুলো পাস করতে হয়। তাহলে বড় জোর এক বিষয়ে পাস যে কথা, টোটাল ফেল এক কথা। তাহলে টোটাল ফেল কত? 50। তাহলে সম্ভাবনা আসবে 50/200, অ্যান্সার 1/4 আসে। এটা 1/4 কাটাকাটি করলে। কমপক্ষে এক বিষয়ে পাস, এটাও বলতাম কমপক্ষে এক বিষয়ে পাস মানে হচ্ছে সে এক বিষয়ে পাস কিংবা দুইটাতেই পাস। সেটা যদি আসে তাহলে 190 জন আসবে, 190 জন আসবে। অর্থাৎ এই 10 জন বাদ যাবে যারা দুইটাতেই ফেল করছে, এই 10 জন বাদ যাবে যারা দুইটাতেই ফেল করছে। কমপক্ষে মানে হচ্ছে একটাতে পাস কিংবা দুইটাতে পাস। মোট কথা হচ্ছে সিম্পল কথা, আপনাকে যদি বড় জোর বলুক বা কম পক্ষে বলুক, অন্তত পক্ষে বলুক বা সর্বোচ্চ পক্ষে বলুক, যেটা বলবে সেটা আগে করবেন, যেটা বলবে সেটা আগে করবেন। এক বিষয়ে পাস, একটা আগে চিন্তা করেন কতজন। এবার বড় জোর বা ম্যাক্সিমাম যদি হয় সেখান থেকে আপনি কমতে পারবেন। আর যদি কমপক্ষে বলে আপনি সেখান থেকে বাড়তে পারবেন। এটার উদাহরণটা যেটা আমি আপনাদের পরীক্ষার বেলায় দিই, ধরেন পিএসসির প্রিলি পরীক্ষা বা প্রিলি বাদ দেন না, আপনি ধরেন ম্যাথ পরীক্ষা দিলেন, রিটেন পরীক্ষা ম্যাথ দিলেন, কত মার্কের? 50 মার্কের। 50 মার্কের ম্যাথ পরীক্ষা আপনি দিয়ে আসলেন। আসার পরে বের হওয়ার পরে আপনার গার্ডিয়ান অর আপনার ফ্রেন্ড, মানে যে আপনার সাথে গেছে, কিংবা কেউ গেছেন আপনি বেচারা একলাই গেছেন, বাসায় আসছেন বা হলে আসছেন, কেউ নাকি তো কোনো গেছে জিগাইবে যে আজকে পরীক্ষা কেমন হয়েছে। আপনি বললেন ভালো, খারাপ, মাঝারি, মোটামুটি একটা কিছু একটা বলবেন, ঠিক আছে। কিন্তু আপনি ভালো হয়েছে কথা কিন্তু আইডিয়া করা যাবে না যে আপনি কত পাইতে পারেন। কারণ কি, কারোর জন্য 30 পাওয়া মানে সে কিন্তু খুব ভালো পরীক্ষা দিছে, আর কেউ 45 পাওয়া মনটা খারাপ করে বেরোবে, আল্লাহ 5 মার্ক ছিটে গেল। এটা একটা আপেক্ষিক ব্যাপার। তো সেক্ষেত্রে আপনি যদি বলেন যে ভালো হয়েছে, 30 পাওয়া ভালো, আরেকজন 45 পাওয়া বলে খারাপ হয়েছে, তো আপনি তো জাজ করতে পারবেন না চলে ভালো খারাপ কোনটা। তাহলে আপনাকে এখানে মার্কের প্রেক্ষাপট আপনার দরকার যে কত মার্ক পেতে পারে। তখন আপনি জিজ্ঞাসা করলো যে আপনাকে, ভাই আপনি কত পাইতে পারেন? আপনি বলেন যে বড় জোর 40। এবার বলেন এই বড় জোর 40 মানে কি? আপনি হয় 40 পাবেন, নয় 38, 36, 40, 38, 36, 25, 20, 10, 0 পাইতে পারেন। কারণ আপনার ম্যাক্সিমাম লিমিটটা হচ্ছে 40, এর উপর আপনি পাইবেনই না। এর কমে আপনি যে কোনো কিছু পাইতে পারেন। তাহলে এরকম যে কোনো কিছু পাইলে পরে আপনি 0 পাইতে পারেন না? পাইতে পারেন। আরেকজন বললো যে কমপক্ষে সে 40 পাবে, তার মানে সে 40 কিংবা 40 হচ্ছে বেশি পাবে।
এটা হচ্ছে কথা। এই জন্য কোথাও যদি কমপক্ষে বলে তাহলে আপনি সেই ল্যান্ডমার্কটা থেকে আস্তে আস্তে বেশি যেতে পারবেন, আর যদি সর্বোচ্চ বলে সেখান থেকে ধীরে ধীরে আপনি কমতে পারবেন। তাহলে বড় জোর এক বিষয় পাস মানে হচ্ছে একটাতে পাস কিংবা তার চেয়ে কম, অর্থাৎ 0টাতে পাস। এই হচ্ছে এক্সাম্পল। তাহলে আমরা 9 নম্বর অঙ্ক যাব এখন। 9 নম্বরটাই আজকে লাস্ট ম্যাথ, অন্য টাইপে যাইতে পারবো না যেহেতু আপনাদের সমস্যা বেশি। তবে এই 2 দিনের সূত্র কিন্তু আমি ভাই প্রতিদিন পকর পকর করে রিপিট করব না। আগামী দিন সূত্র লিখবো, গেট অঙ্ক করবো। যাদের সমস্যা হবে বলে চোরের মন পুলিশ তারা সুন্দর করে এই 2 ক্লাস ভালো করে দেখবেন, ঠিক আছে? কারণ পিছে টানলে হবে না। হ্যাঁ, 9 নম্বর অঙ্কটা করবো। হাই কি বলেন? 9 নম্বর তো হচ্ছে মহা আকর্ষণ, ঠিক আছে? মহা আকর্ষণ 9 নম্বর পিছনে দিছি কেন জানেন? কারণ এই হচ্ছে প্রধান বক্তা, আজকের প্রধান অতিথি। কারণ যে মূল স্পিচ দেয় সে তো কি সবার পিছনে থাকে। তো আজকে হচ্ছে এটার প্রধান বক্তা। লাস্ট ম্যাথ প্রধান আকর্ষণ। কারণ কি? কারণ এই ম্যাথের ব্যাখ্যা অনেক বইয়ে ভুল আছে, এখনো মনে আছে। তো চলেন অঙ্কটা একটু দেখি। একজন ছাত্র একটা পরীক্ষায় 4টা বিষয়ে পরীক্ষা দিবে। কি কি? A B C D। টোটাল সে 4টা বিষয়ের পরীক্ষা দিবে। A B C D উপরে কাটা পড়ছে, বুঝতে পারছি। A B C D 4টা বিষয়ে পরীক্ষা দিবে। এখন সে তার পরীক্ষায় পাশ করার সম্ভাবনা নির্ধারণ করে এ বিষয়ে, অর্থাৎ এতে পাশের সম্ভাবনা হচ্ছে 4/5, বিতে পাশের সম্ভাবনা 3/4, সিতে পাশের সম্ভাবনা হচ্ছে 5/6, ডিতে পাশের সম্ভাবনা হচ্ছে 2/3। আগে একটু লিখি। প্রবাবিলিটি অফ এ পাস, এই যে পাস, ঠিক আছে? পাশের প্রবাবিলিটি অফ এ হচ্ছে 4/5। তারপর প্রবাবিলিটি অফ বি হচ্ছে 3/4, প্রবাবিলিটি অফ সি হচ্ছে 5/6 অ্যান্ড প্রবাবিলিটি অফ ডি হচ্ছে 2/3। এটুকু হচ্ছে পাশের সম্ভাবনা, পরীক্ষার প্রশ্নে দিয়েছে, লিখলাম। এবার যোগ্যতা প্রদর্শনের জন্য তাকে অবশ্যই এই বিষয়ে এবং কমপক্ষে অন্য 2টি বিষয়ে পাশ করতে হবে। তাহলে তার পাশের সম্ভাবনা কত? ব্যাপারটা হচ্ছে যেমন আমি আপনাদের পরীক্ষা নিই, 6টা কোয়েশ্চেন দিই। লেটেস্ট 2টা পরীক্ষায় জ্যামিতিটা মাস্ট দিতে হয়, ঠিক আছে? তাহলে জ্যামিতিটা মাস্ট দিতে হয়। তাহলে জ্যামিতিটা যদি মাস্ট অ্যান্সার করা লাগে তাহলে 6 নংটা অবশ্যই অ্যান্সার করতে হয়। এরপরে বাকি 5টার মধ্যে থেকে আপনাকে অ্যান্সার করতে হবে 4টা। তাহলে প্রশ্নটা তো এটাই দেওয়া হয় যে 6 নং সহ যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিন। এখানেও ঠিক সেম। আপনি 4টা বিষয়ে পরীক্ষা দিয়েছেন, আপনি 3টাতে পাশ করলেই পাস, 3টাতে পাশ করলেই পাস। তবে আপনি যদি বি সি ডিতে পাশ করেন তাহলে পাস না, আপনাকে অবশ্যই এতে পাশ করতে হবে এবং এই 3টার যে কোনো 2টাতে পাশ করলেই ওকে পাস। এটাই বলছে যোগ্যতা প্রদর্শনের জন্য আপনাকে অবশ্যই এই বিষয়ে এবং কমপক্ষে অন্য 2টি বিষয়ে পাশ করতে হবে, তাহলে আপনার পাশের সম্ভাবনা কত। তাহলে এবার আপনি চিন্তা করেন যে আপনি কত রকমের পাস করতে পারেন, এটা একটু চিন্তা করতে হবে। অর্থাৎ আপনি দেখেন একটা বিষয়ে ফেল করেও কিন্তু আপনি পাস করতে পারেন। ধরেন আপনি ডিতে ফেল করলেন, এগুলোতে পাস, কিংবা সিতে ফেল করলেন, এগুলোতে পাস, কিংবা বিতে ফেল করলেন, এগুলোতে পাস, আর সবগুলো পাস করলে তো পাসই। তাহলে আপনি নানানভাবে আপনি পাস করতে পারেন। তাহলে পাশের পাশাপাশি তো ফেলের ব্যাপারটা আসতেছে, যেহেতু আপনি কোনো কোনো বিষয়ে ফেল করলেও করতে পারেন। তাহলে আমি একটু ফেলের সম্ভাবনাগুলো একটু দেখি। এতে পাশের সম্ভাবনা যদি 4/5 হয় তাহলে প্রবাবিলিটি অফ এ প্রাইম মানে হচ্ছে এতে ফেলের সম্ভাবনা, এটা কত আসবে? 1 - 4/5 ইকুয়াল টু হচ্ছে 1/5। প্রবাবিলিটি অফ বি প্রাইম মানে বিতে ফেলের সম্ভাবনা, এটা কত? এটা হচ্ছে 1 - 3/4 ইকুয়াল টু 1/4। প্রবাবিলিটি অফ সি প্রাইম অর্থাৎ সিতে ফেলের সম্ভাবনা 1 - 5/6 ইকুয়াল টু হচ্ছে 1/6 অ্যান্ড প্রবাবিলিটি অফ ডি প্রাইম ডিতে ফেলের সম্ভাবনা 1 - 2/3 ইকুয়াল টু হচ্ছে 1/3। তাহলে এই সম্ভাবনাগুলো আমি একটু বের করলাম
এই 4টা হচ্ছে পাসের সম্ভাবনা, এই 4টা হচ্ছে কোনো সাবজেক্টে ফেলের সম্ভাবনা। এইটুকু বুঝছেন কিনা আগে একটু বলেন। এটা হচ্ছে অঙ্কটা স্টেপ 1। এইটুকু বুঝছেন কিনা, কারণ আমি এটুকু মুছে ফেলবো। কারণটা হচ্ছে আমি মুছে ফেলবো, কারণ বইয়ে আছে, দেখে দেখে লিখতে পারবো। মুছে ফেলবো, এটুকু বুঝছেন কিনা। ওকে, তাহলে বুঝছেন, আমি মুছে ফেলি। এবার মনে করেন যে আপনার পাসটা কত রকম হতে পারে। এই যে এটা তো মাস্ট পাস লাগবে এতে, তাহলে আপনি ফার্স্ট পাস করতে পারেন এই যে এরকম, এতে, বিতে, সিতে পাস, কিন্তু ডিতে ফেল। এতে, বিতে, সিতে পাস, কিন্তু আপনি ডিতে ফেল করে আপনি পাস করতে পারেন। তাহলে এটার সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি অফ এতে পাস, বিতে পাস, সিতে পাস, কিন্তু ডিতে ফেল, ডি প্রাইম। ঠিক আছে, স্বাধীন, প্রত্যেকটা কিন্তু স্বাধীন, এর সাথে বিয়ের সম্পর্ক না। আপনি তো প্রত্যেকটা পরীক্ষা আলাদা আলাদাভাবে দেবেন, একটার সাথে একটা রিলেট না। তাহলে স্বাধীন ঘটনার বলে ইন্টারসেকশন হলে জিনিসটা কি হয়, গুণ হয় না। এই যে আপনাদের পড়াইছিলাম না, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত, পি অফ এ ইন্টু পি অফ বি, স্বাধীন ঘটনার বেলায়। তাহলে এই জন্য এখন এগুলো কি হবে, পি অফ এ ইন্টু পি অফ বি ইন্টু পি অফ সি ইন্টু পি অফ ডি প্রাইম। ঠিক আছে, এখান থেকে আপনার এটার মান আছে, এটার মান আছে, এটার মান আছে, এটার মানও আছে। আপনি সবকটার মান কিন্তু জানেন, উপরে লিখছিলাম, যেটা আমি মুছে ফেলেছি। মানগুলো বসায় ক্যালকুলেশন করবেন, এখানে একটা মান আসবে। ঠিক আছে, এটা আসবে ক্যালকুলেট করলে 1/6, এটা আসতেছে 1/6। আমি জাস্ট লিখে রাখলাম, বইয়ে করা আছে ক্যালকুলেশন মান সহ। স্বাধীন কিভাবে বুঝবেন, আপনার একটার সাথে যখন আরেকটা রিলেট না হবে। ঠিক আছে, একটার সাথে যখন আরেকটা ডিপেন্ডেন্ট না হবে, এটা হচ্ছে স্বাধীন। ধরেন আপনি তাস খেলতেছেন, তাস টানতেছেন, এক প্যাকেট তাস থেকে তাস টানতেছেন, আপনি একটার পর একটা টানতেছেন। মনে করেন আপনি প্রথম তাসটা টানলেন, এটার সম্ভাবনা 1/52 হবে, যেটাই হোক। পরেরটা আপনি এটা রাখলেন না, পরেরটার সম্ভাবনা কত হবে, এটা তো এটার সাথে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ব্যাপারটা বুঝছেন। কিংবা ধরেন আপনি ইংরেজি বর্ণমালা আছে 26টা, আপনি 26টা বর্ণমালা কোথাও নিয়ে বসাইবেন, তাহলে আপনি প্রথমটা বসানোর সম্ভাবনা কত হতে পারে, 1/26, কারণ আপনি যা খুশি তা টানতে পারেন। কিন্তু দ্বিতীয়বার কি একটা কমে গেল না, 25টা হয়ে যাবে না। এই জন্য তাহলে দ্বিতীয়বারের সম্ভাবনাটা কি প্রথমটার সাথে রিলেট না, প্রথমটার সাথে ডিপেন্ডেন্ট কিন্তু। সুতরাং কোনো ঘটনা যেটা পরের বার ঘটনা যেটা, সেটা যদি আগেরটার সাথে ডিপেন্ডেন্ট হয়, তখন সেটা হচ্ছে অধীন ঘটনা হয়, কারণ আগেরটার সাথে সে ডিপেন্ড করে পরেরটার সম্ভাবনা হবে। কিন্তু এমন যদি হয় যে আগেরটার সম্ভাবনা আর পরেরটার সম্ভাবনা মনে করেন যে আলাদা, একটার সাথে একটা সম্পর্ক মানে রিলেট না, তখন হচ্ছে আপনার স্বাধীন। যেমন আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে যেদিন দিবেন, ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, দুটো তো সম্পূর্ণ ভিন্ন জিনিস। অর্থাৎ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরীক্ষা আর ইন্টারন্যাশনাল পরীক্ষা সম্পূর্ণ স্বাধীন ঘটনা। ঠিক আছে, সম্পূর্ণ স্বাধীন ঘটনা, এটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, তো এতে, বিতে, সিতে পাস, কিন্তু ডিতে ফেল। 2 নম্বর ঘটনা ঘটতে পারে, এতে, বিতে, ডিতে পাস, কিন্তু সিতে ফেল। সিতে ফেল, এতে, বিতে, ডিতে পাস, কিন্তু সিতে ফেল। এটা মানে কত, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন ডি ইন্টারসেকশন সি প্রাইম, অর্থাৎ পি অফ এ ইন্টু পি অফ বি ইন্টু পি অফ ডি ইন্টু পি অফ সি প্রাইম। মান বসাবেন, ক্যালকুলেশন করবেন, আপনার আসবে হচ্ছে 1/15। থার্ড সেক্টর হতে পারে, আপনি তো একবার ফেল করছেন ডিতে, একবার সিতে, তো বিতেও ফেল করতে পারেন। তাহলে এতে, সিতে, ডিতে পাস, কিন্তু বিতে ফেল। এটার সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি অফ
এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি ইন্টারসেকশন বি প্রাইম, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইন্টু পি অফ সি ইন্টু পি অফ ডি ইন্টু পি অফ বি প্রাইম। এটা মান বসে ক্যালকুলেশন করলে আসবে 1/9। অ্যান্ড লাস্টেরটা কাইন্ড হচ্ছে আপনি ফেলই করলেন না, সব পাস করে ফেললেন, অর্থাৎ এ বি সি ডি সবগুলোতে পাস। এটা মানে হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি, অর্থাৎ সবগুলোতে পাস, অর্থাৎ পি অফ এ ইন্টু পি অফ বি ইন্টু পি অফ সি ইন্টু পি অফ ডি, সবগুলোতে পাসের সম্ভাবনা দিয়ে ক্যালকুলেশন করে আসবে 1/3। তাহলে আপনার টোটাল সম্ভাবনা হবে এই সব কটার যোগফল, এটা 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 এটা। হ্যাঁ, সুব্রতদের বইয়ে যেটা দেওয়া আছে ইন্টারসেকশন দেওয়া নেই, ইন্টারসেকশন ছাড়াও আপনি লিখতে পারেন, সমস্যা নেই, এটা ভুল না, এই ক্ষেত্রে এটা ভুল না। বাট এটা যদি লেখেন এটা খুব সুন্দর হয় আর কি, তবে ওইটাও লিখতে পারেন, প্রবলেম নেই, ওইটাও ভ্যালিড এটাও ভ্যালিড, সমস্যা না, বই ওটা ভুল নেই। তবে আপনারা চেষ্টা করুন পরীক্ষা এটা লিখতে, ঠিক আছে? পরীক্ষায় এই জিনিসটা লিখবেন। এটা লিখতে গেলে ওইখানে আবার এক্সপ্লেনেশন, অনেকে কনফিউশন কোয়েশ্চেন ক্রিয়েট করবে, কেন ইন্টারসেকশন হইলো, এই কাহিনীটা কি, ঠিক আছে? এই ব্যাখ্যার দিকে আমি যেন না যাই, বিপদ যেন না পড়ি, এই জন্য আমি সিম্বলটাই দিই নি, যেহেতু ভ্যালিড আছে আমার লেখার। এই ম্যাথটা আগের ম্যাথগুলোর চেয়ে সহজ। জি ভাই, ভালো কথা বলছেন। সহজ লাগছে কারণ আগের গুলো যদি বুঝে আসেন তাহলে সহজ লাগে, ঠিক আছে? আগের গুলো যদি বুঝে থাকেন তাহলে সহজ লাগে। এই যে স্বাধীন ও বর্ধনশীল ঘটনার চমৎকার উদাহরণ নাই, চমৎকার উদাহরণ বইয়ে দেওয়া আছে, যেটা যেটা উদাহরণ বই আমি এক্সপ্লেন করেছি, শুরুতে দেখবেন। তাহলে ম্যাথটা ক্লিয়ার, সবাই বুঝছেন? তাহলে আজকের ক্লাস শেষ।